গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের ধন্য, জন্মেছি এই দেশে। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আমার বড় মেয়ে পড়ে হলিক্রস কলেজে। এক একটা কলেজের মেয়েরা এক এক ধরনের হয়। হলিক্রস কলেজের মেয়েদের ভেতর ইংরেজি ভাবটা খুব প্রবল। কাজেই আমার বড় মেয়ে যখন আমাকে এসে বলল তার ইচ্ছা বাসায় একটা স্লাম্বার পার্টি দেয়, তখন আমি তেমন বিস্মিত হলাম না। শুধু ভয়ে ভয়ে জানতে চাইলাম স্লাম্বার পার্টি ব্যাপারটা কি। জানা গেল স্লাম্বার পার্টি হচ্ছে কিছু বান্ধবী একত্র হয়ে হইচই করবে এবং রাতে এক বিছানায় ঘুমোবে। আমি অতিরিক্ত রকমের উৎসাহ দেখিয়ে বললাম, স্লাম্বার পার্টি খুব প্রয়োজনীয় একটা ব্যাপার, নিশ্চয়ই এতে শিক্ষণীয় অনেক কিছু আছে। তুমি এই পার্টি করতে চাচ্ছ শুনে ভালো লাগলো, তাই পার্টিটা কবে হচ্ছে? আমার কন্যা বেনি দুলিয়ে বলল, পার্টি হবে নিউ ইয়ার্স ইভে, সারা রাত আমরা ঘুমোবো না। নিউ ইয়ার্স ইভ বললে আমরা ডিসেম্বরের 31 তারিখ বুঝে থাকি। এখন এপ্রিল মাস, 1 বছর আগে দিনক্ষণ ঠিক হচ্ছে কেন বুঝতে পারলাম না। জানা গেল এই নিউ ইয়ার্স ডে হলো বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। আমার কন্যা তার বান্ধবীদের নিয়ে বাংলা নববর্ষ বরণ করবে, পায়ে আলতা পরবে, চুলে গুজবে সাদা রঙের ফুল। কন্যার এক বান্ধবী সম্প্রতি চুল কেটে পাঙ্কু হয়েছে। বাংলা নববর্ষ উৎসবে তো আর পাঙ্কু সেজে যাওয়া যায় না, কাজেই সে সিঙ্গাপুর থেকে নকল চুল আনিয়েছে। সেই চুল হাঁটু পর্যন্ত নেমে যায়। খাঁটি বঙ্গললনা হবার সব প্রস্তুতি সম্পন্ন। আমার পবিত্র দায়িত্ব হলো এদের সবাইকে সূর্য ওঠার আগে রমনা বটমূলে নিয়ে যেতে হবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হলো। সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা আমার কাছে এক ধরনের ক্রাইম বলে মনে হয়। ঠিক সময়ে ওঠা সূর্যের জন্য খুব জরুরি, আমার জন্য নয়। তার চেয়েও বড় কথা, পহেলা বৈশাখের যে নাগরিক উৎসব ঢাকায় চালু হয়েছে তা আমাকে আগের মতো আর আকর্ষণ করে না। উৎসব শব্দটা মাথায় এলেই যে ছবি আমার চোখে ভাসে সে ছবি হইচইয়ের ছবি, ভেপু বাজানোর ছবি, নাগরদোলার ছবি। ঢাকা শহরের নাগরিক রমনা বটমূল কেন্দ্রিক পহেলা বৈশাখের উৎসব মোটেই সেরকম না। বলা যেতে পারে সিরিয়াস টাইপের উৎসব, যার নিয়মকানুন বেশ কড়া। রিচুয়ালের দিক থেকে বিচার করলে এই উৎসব খানিকটা ধর্ম উৎসবের মতো। সূর্য ওঠার আগেই উপস্থিত হতে হয়। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ছায়ানটে শিল্পীরা গান ধরেন, এসো হে বৈশাখ। উদ্বোধনী এই গানের পর একের পর এক রবীন্দ্রসঙ্গীত চলতে থাকে, অন্য কোনো গান নয়। শ্রোতাদের গম্ভীর ভাব করে গান শুনতে হয়। কারো ভেতর সামান্যতম তারল্যভাব দেখা গেলে আশেপাশের সবাই কঠিন চোখে তাকায়, যে দৃষ্টির অর্থ এই অসংস্কৃত গাধা কোত্থেকে এসেছে। প্রচন্ড ভিড়ে ঠেলাঠেলি করতে করতে রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালো লাগে না। গান পর্ব শেষ হবার পরের অংশটা অবশ্য বেশ মজার। নগরবাসী আধুনিক বঙ্গ সন্তানরা তখন খাঁটি দেশীয় খাবারের জন্য ব্যস্ত হয়ে পড়েন। উৎসব উপলক্ষে গজিয়ে ওঠা খাবারের দোকানের সামনে ভিড় করেন। শানকিতে পান্তা ভাত, পোড়া মরিচ দেয়া হয়। নাকের জলে চোখের জলে এক হয়ে সেই প্রচন্ড ঝাল পান্তা ভাত খেতে খেতে এক একজন ঘোর লাগা গলায় বলেন, আহারে কি অপূর্ব খাবার, ধন্য, জন্মেছি এই দেশে। আমার লেখা থেকে মনে হতে পারে আমি বোধহয় বটমূলের নববর্ষ আবাহনী উৎসবকে তুচ্ছ করার চেষ্টা করছি, একটা সিরিয়াস ব্যাপার নিয়ে সস্তা রসিকতা করার চেষ্টা করছি। তা কিন্তু নয়। এই উৎসব এখন আমাদের প্রধান জাতীয় উৎসবের একটি। একে তুচ্ছ করার কোনো উপায় নেই। কেন তা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এই বাংলায় পহেলা বৈশাখ কখনোই আনন্দময় উৎসবের কোনো দিন ছিল না। জমিদাররা এই দিনে পুণ্যাহ করতেন। সেই পুণ্যাহ জমিদারের খাজনা আদায়ের উৎসব, প্রজাদের জন্য সুখকর কিছু না। ব্যবসায়ীরা করতেন হালখাতা, সেখানেও সাধারণদের ভূমিকা হলো বকেয়া টাকা পয়সা দেয়া। নতুন বৎসর তাদের কাছে আনন্দ নিয়ে আসে না, আসে আশঙ্কা নিয়ে, না জানি কেমন যাবে সামনের দিন। তাছাড়া কিছুদিন আগেই হয়ে গেছে চৈত্র সংক্রান্তির মেলা। আর কেন, বৈশাখ মাস উৎসবের জন্য আদর্শ নয়। আছে কালবৈশাখী, শিলাবৃষ্টি।
এই মাসে কৃষকদের কাজের চাপও প্রচন্ড, নিঃশ্বাস ফেলার সময় নেই। উৎসব তো অনেক পরের ব্যাপার। এদেশে বাংলা নববর্ষ পালনের ধারণাটা পশ্চিম থেকে পাওয়া। ভারতবর্ষে মুসলিম শাসকরা নওরোজ করতেন, তবে তার প্রভাবে এদেশে বাংলা নববর্ষ পালন শুরু হয়নি। রাজা বাদশাদের দেখে অনুপ্রাণিত হয়ে এদেশের মানুষ কিছু করে না, বর্ষ পালন প্রক্রিয়া শুরু করলেন আধুনিক কিছু মানুষ, তাও বিচ্ছিন্নভাবে ঘরোয়া ভঙ্গিতে। 50 দশকের দিকে কবি বেগম সুফিয়া কামালের তারাবাগের বাসভবনে পহেলা বৈশাখ পালিত হতো। কবি জাহানারা আরজুর বাসভবন কবিতাঙ্গনে বাংলা নববর্ষ বেশ ঘটা করে করা হতো। ভাষা আন্দোলনের পরপর আমাদের চিন্তা ভাবনায় কিছু পরিবর্তন দেখা দিল। প্রয়োজন হয়ে পড়ল স্বকীয়তা অনুসন্ধানের। আমরা বাঙালিরা আলাদা, এটা যেমন নিজেদের জানার দরকার হয়ে পড়ল, অন্যদেরও জানানোর প্রয়োজনীয়তা দেখা দিল। রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার পায়তারাও তখন চলছে। এটা কিছুতেই হতে দেয়া যায় না। প্রতিবাদের অস্ত্র হিসাবেও প্রয়োজন হলো রবীন্দ্রসঙ্গীতের। 1967 সনে প্রথম এগিয়ে এলো ছায়ানট। রমনা বটমূলে রবীন্দ্রসঙ্গীত দিয়ে আবাহন করা হবে বাংলার নতুন বছরকে। এই আবাহন বিদ্রোহ ছাড়া আর কিছুই নয়। যোগ দিল হাজার মানুষ। যে নাগরিক উৎসবের পেছনের ইতিহাস এত গৌরবের, তাকে ছোট করে দেখা নিজেকেই ছোট করে দেখা। যতই দিন যাচ্ছে এই উৎসবের ব্যাপকতা ততই বাড়ছে। স্বাধীনতার পরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা দিলেন। উৎসব পালনে এগিয়ে এলো অন্যান্য প্রতিষ্ঠান। সকাল থেকে রাত পর্যন্ত উৎসব। বাংলা একাডেমিতে লোক উৎসব, শিশু একাডেমির মেলা, বিসিকের মেলা, পুরনো ঢাকার ধূপখোলা মাঠে 3 দিন ধরে বৈশাখী মেলা। 2-3 বছর হলো এই দিনে আর্ট কলেজের ছেলেমেয়েরা বর্ণাঢ্য র্যালি বের করা শুরু করেছেন। সে এক দেখার মতো দৃশ্য। বিচিত্র সব মুখোশ, রংচঙে পোশাক, বাদ্যবাজনা, সে এক হুলস্থুল ব্যাপার। মিছিল যখন বের হয় তখন ইচ্ছে করে মজাদার একটা মুখোশ পরে আমিও ওদের মতো নাচানাচি করি। নানান কারণে তা করা হয় না। মুখ শুকনো করে বলতে হয়, আচ্ছা এরা শুরু করেছে কি। গত বছর নববর্ষের আগের দিনটিতে আমি ছিলাম কলকাতায়, বাংলাদেশ মিশনের আয়োজিত গ্রন্থমেলার অতিথি। ভাবলাম এসেছি যখন কলকাতার পহেলা বৈশাখের উৎসবটা দেখেই যাই। তাছাড়া তখন 1400 সাল পূর্তি উপলক্ষে অনেক কিছু হচ্ছে। বাংলাদেশ মিশনের সঙ্গে কথা বলে আরো 2 দিন থাকার ব্যবস্থা হলো। তারপরেই মনে হলো, আরে কি করছি। বাংলা নতুন বছরে আমি রমনা বটমূলের আশেপাশে থাকবো না, তা কি করে হয়। সূর্য ওঠার আগে অবশ্যই উঠতে হবে, গান শুনতে হবে, মাটির শানকিতে করে পান্তা ভাত খেতে হবে পোড়ামরিচ মাখিয়ে। একদিনের বাঙালি বলে অনেকেই আমাকে নিয়ে হাসাহাসি করবে, করুক। আমি আগুন ঝাল পান্তা খেতে খেতে বৈশাখের কড়া রোদে পুড়তে পুড়তে বলবো, ধন্য জন্মেছি এই দেশে।